আরে মাসি, তুমি যে ঘি আনতে বলেছিলে, এই নাও। আরে অনন্ত, আয় বসে পড়, গরম গরম আরে খেয়ে না নে। দাদা, আমার এখনো অনেক কাজ বাকি। তোমার আর কিসের চিন্তা দাদা? এত সম্পত্তি আছে, ভালো চাকরি রয়েছে। আমি একবার সেটেল হয়ে যাই, তখন ঠিক তোমার মতো এরকম বসে বসে খাবো। আসছি আমি। আরে খাওয়ার সঙ্গে সেটেল হওয়ার মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক আছে দাদা। এর মাথাটা সত্যিই খারাপ। কি হয়েছে বাবা, টেনশনে আছো মনে হচ্ছে? শোনো, তুমি যেটা করছো সেটা আমার পছন্দ হচ্ছে না। তুমি এক সপ্তাহ হলো বাড়িতে এসছো, কোথায় তুমি অফিস যাবে তা না করে সুরেন্দ্রকে খুঁজে বেড়াচ্ছ। এটাও আমার অফিসেরই কাজ। কেউ যদি এগিয়ে না আসে তাহলে কেস সলভ হবে কি করে? পৃথিবীতে কি একটাই কেস বাকি আছে নাকি? একজনকে সাহায্য করার জন্য সবকিছু শিখে তুলে তার পেছনে দৌড়ানোটা কি ঠিক? আচ্ছা শোনো না, একটা কথা বলবো তোমায়। তুমি যে কাজই করো না কেন, তাতে 10টা লোকের ফায়দাই হয়, কিন্তু এই কেসে তুমি একটা মানুষের জন্য এত পরিশ্রম করছো, লোকে এটাকে ভুল চোখে দেখবে। বিআই মশাই আজ 10 দিন হলো ভালো করে ঘুমোননি। মেয়েও তার শ্বশুর মশাইয়ের জন্য চিন্তা করে। আচ্ছা মা, তুমিও কিছু বলতে চাও নাকি? কিছু না। একটা কথা শুনে রাখো, আমি শুধু মালিনীর হাজবেন্ডের জন্যই এখানে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি না। শুধু 1-2 জন নয়, 20 জন নিখোঁজ, এমনকি বেশিও হতে পারে। কতজন কেউ জানে না। সুরেন্দ্রর খোঁজ করতে গিয়ে ভার্মার খোঁজ করতে গিয়ে ওর অ্যাসিস্ট্যান্ট রাজার খোঁজ করতে গিয়ে নিমাই। এমন নিখোঁজ হওয়ার লোকের লিস্টটা কিন্তু বেশ লম্বা। স্ত্রী তার স্বামীর ফিরে আসার জন্য দিন গুনছে। বৃদ্ধ বাবা তার ছেলের ফেরার অপেক্ষা করছে। নিজের লোকের জন্য কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গেছে। সংসার চালানোর জন্য বোনেরা সবজি বিক্রি করছে। ছোট ভাই পেট চালানোর জন্য পড়াশোনা ছেড়ে দুধ বিক্রি করছে। বাচ্চাদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য গ্রামের মহিলারা নিজেদের ইজ্জত বিক্রি করার জন্য পিছপা হচ্ছে না। আমাদের ছেলে আমাদের সবকিছু ছিল, ওকে খুঁজতে গিয়ে ওর বাবা তো পাটাই হারিয়ে ফেললো। বিষয়টা শুধু এখানেই থেমে নেই। এই 20 জন যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা হলো আমাদের গ্রামেরই মানুষ। চন্দনের স্মাগলিং এর জন্যই এদেরকে উধাও করা হয়েছে। এই ব্যাপারে পুরো প্রমাণ আছে আমার কাছে। তাই আমি এই কেসটার শেষ দেখে ছাড়বো। তুমি আমাকে 1 সপ্তাহ ধরে দেখতে পাচ্ছ না বলে তোমার কষ্ট হচ্ছে? তাহলে তাদের কথা ভাবো যারা মাসের পর মাস নিজেদের লোককে দেখতে পাচ্ছে না। স্বামীর জন্য স্ত্রী, ছেলের জন্য বাবা মা, বাবার জন্য ছেলে মেয়ে মাসের পর মাস অপেক্ষা করছে। ওদের সবার জন্য আমি এটা করছি। আমার কাছে যা প্রমাণ আছে আমি সেটা পুলিশের হাতে তুলে দেবো। ওরাই কেসটা এগিয়ে নিয়ে যাবে, আমি এর মধ্যে থাকবো না। ঠিক আছে? এবার খুশি তো? ঠিক আছে। আমি তোমাকে না, আমার ছেলের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং মর্নিং। আরে মাথা চেবাতে আবার চলে এসেছে। আরে আগে কোন কেস নিয়ে এসেছিলেন আর এখন কোন কেস নিয়ে আসলেন? গ্রেট! আপনি ভেবেছিলেন যে চন্দনের স্মাগলিং এর কথা বললে আমি সিরিয়াস হয়ে যাব? হ্যাঁ, আপনার এই গল্পটার আইডিয়া বোধহয় এই গাছগুলোকে থেকে এসছে, তাই না? আপনার মতন হয়তো আমি স্মার্ট নই, কিন্তু আমারও বুদ্ধি আছে। হ্যাঁ, এটা কোনো গল্প নয়, এটা সত্যি। কিসের সত্যি? হ্যাঁ, আর ওই চেকপোস্টের রেজিস্টারে গ্রেনাইট লেখা আছে না, তাহলে চন্দনের কথা উঠছে কেন এখানে? ওখানে কিন্তু গ্রানাইট নেই। আপনিই বলুন না যে গ্রানাইট আমাদের এলাকায় কি পাওয়া যায়। সত্যিটা হলো যে অন্য রাজ্য থেকে আসা গ্রানাইট চেন্নাইতে এক্সপোর্ট করা হয়। এখানকার চেকপোস্টে ভার্মার কন্টেনারগুলোর এন্ট্রি করা হয়েছে, মানে মাল বেঙ্গালুরু পোর্টে নেমেছে। মানে এখানকার লোক মাল নিয়ে বেঙ্গালুরু পোর্টে গেছে আর ফিরে আসেনি। চলুন, আপনার কথা মেনে নিলাম, কিন্তু যে সুরেন্দ্র নিরুদ্দেশ হয়েছে তার সাথে ওই কন্টেনার লিস্টের কি সম্পর্ক? তার মানে ফার্মার বাচ্চা ওই সুরেন্দ্রর সাথে মিলে স্মাগলিং করছে? ভুল ভাবছেন আপনি। যদি এটাই হতো তাহলে ওদের সাথে সাথে অন্য লোকেরাও তো নিরুদ্দেশ হতো, তাই না? ওদের বাড়ির লোকেরা আসলো না কেন? তারা কেন চুপ করে বসে আছে? আমার পুলিশ স্টেশনে কমপ্লেন লেখানোর জন্য তারা কেউ কেন আসেনি? ওদের কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে? সরি স্যার, এর থেকে বেশি ডিটেলস আমার কাছে নেই। সুরেন্দ্র চিটিং কেস নয়, ওটা মিসিং কেস, আর এটাই আমার প্রমাণ করা ছিল, যেটা আমি করেছি। আপনার যদি অফিসিয়ালি মেমোর প্রয়োজন হয় তাহলে পাঠিয়ে দেবো। না না, প্রয়োজন নেই। ওইসব মেমো টেমো আমাদের চাই না। আপনার এই মিসিং কেসটাকে আমরা একদম সিরিয়াসলি নেব। গড়বড় হয়ে গেল মুখার্জি। মালিনী থেকে মাল পর্যন্ত পুরো লিঙ্ক তৈরি করছে মালটা। এর একটা ব্যবস্থা করতেই হবে।
গিয়ে দেখুন। হ্যাঁ যাচ্ছি স্যার। স্যার আরে রে 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 রে। আমি জানি যে সরকারি চাকরি করতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়, কিন্তু এইসব করার প্রয়োজন নেই। আর যদি এইসব করতেই চান তাহলে নিজের মুখ বন্ধ রেখে চুপচাপ করে যেতে হবে। এবার কি হবে, এই পুরো দায়িত্বের ভার আমাকে নিতে হবে। সে না হয় নিয়ে নেব, কিন্তু আপনি আবার যদি এরকম করেন, এই দেখুন এরকম অ্যাক্সিডেন্ট হবে আর এইভাবে পা ভেঙে যাবে। ছাড়ো, আমার কি এসে যায় এতে? আমি তো রিপোর্টে লিখে দেবো অ্যাক্সিডেন্ট আপনি করেছেন। অ্যাক্সিডেন্ট ডাইরেক্ট তোমার কারণেই হয়েছে, সেই জন্য আমাদের অ্যাকশন নিতে হচ্ছে। সেই জন্য আমাদের এনকোয়ারি কমিটি রামাবাবুকে 6 মাসের জন্য সাসপেন্ড করার কথা ভাবছে। স্যার কিছু যদি না মনে করেন, আমার একটা রিকোয়েস্ট আছে। 6 মাস খুবই লম্বা সময়, তাও আবার মিস্টার রামার বিরুদ্ধে। ব্যাস একটা অ্যাক্সিডেন্টই তো হয়েছে, আর উনি তো মানুষদের উদ্ধার করেছেন। আমি অনুরোধ করছি ওনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করুন। রিকোয়েস্ট করছি, একবার ভেবে দেখুন স্যার। আই এম ওকে উইথ দিস। থ্যাংক ইউ স্যার। নেক্সট টাইম একটু ভেবে চিন্তে কাজ করবেন, না হলে আমাদের কিছু করার থাকবে না। থ্যাংক ইউ স্যার। আমার ফোন করার সঙ্গে সঙ্গেই যে তোমরা এসে গেছো তার জন্য থ্যাংক ইউ। তোমাদের সবাইকে এখানে ডেকে পাঠানোর একটা বিশেষ কারণ আছে। ট্রান্সফারের পর যখন আমি এখানে এলাম, আমাদের সময় ওর বাপ এখানকার মেম্বার ছিল, কিন্তু এখন তো মেম্বারই নয়। যাও যাও, যাকে দেখো সেই আসে শুধু মালের খোঁজ নিতে। মাল মানে? সে জেনে তোমার কি হবে? তুমি নিজের চরকায় তেল দাও। স্যার, মাল মানে লাল চন্দন স্যার। ওখানে গিয়ে আমি জানতে পারি যে নিখোঁজ হওয়া 20 জন এবং এই মালের কোনো না কোনো সম্পর্ক তো আছেই। বলি কি, নিরুদ্দেশ হওয়া লোকগুলো হয়তো পুলিশ কাস্টাডিতে আছে, একবার চেক করে দেখলে হয় না? সালিম,
ওই লিস্টের মধ্যে থেকে কেউই পুলিশ কাস্টাডিতে নেই, আমি চেক করেছি। আর সেই কারণে আমিও অন্য রাস্তায় হাঁটছি। যখন আমি প্রথমবার তিরুপতি গেলাম তো শেষা আশ্রম ফরেস্টে গিয়েছিলাম। আশপাশ থেকে সমস্ত গোপন খবর আমি জোগাড় করি। এই পুরো স্মাগলিং নেটওয়ার্কে সব মিলিয়ে 5টা নেটওয়ার্ক আছে। নাম্বার 1, উড কাটার্স, সেই শ্রমিক যারা গাছ কাটে। তামিলনাড়ু রাজ্য থেকে তিরুবারামের জওয়ার জেলা থেকে এই শ্রমিকরা এখানে আসে। সেকেন্ড, লোডার্স, এরা শেষা ফরেস্ট অঞ্চলের লোকাল লোকজন। এরা গোপন লোকেশনে কাঠ পৌঁছে দেয়। থার্ড, কিপার্স, এরাও ওখানকার স্থানীয় লোকজন। গোপন ডেরায় এরা কয়েকদিন ধরে চন্দন লুকিয়ে রাখে। তোমরা হয়তো এটা জানো না যে চন্দনের একটা ছোট টুকরোকেও যদি জলের নিচে রেখে দেওয়া হয় তাহলেও সেটা নষ্ট হয় না। কখনো কখনো মাসের পর মাস নদীর জলে, পুকুরের জলে লুকিয়ে রাখা হয়। ফোর্থ, ট্রান্সপোর্টার্স, বর্মাদের মতন মানুষ। গোপন ডেরা থেকে মাল পোর্ট অব্দি নিয়ে যাওয়া। ফিফথ, দি এক্সপোর্টার্স, এই লোকগুলো কোম্পানির নাম করে লাল চন্দনকে গ্রানাইট, ফুড বা তামাকের নাম করে এক্সপোর্ট করে থাকে। আসল ব্যাপারটা হলো ট্রান্সপোর্টের রিস্ক সব থেকে কম, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই লোকগুলোই নিখোঁজ। এই 5টা লেয়ার ছাড়াও এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কিং আছে, আর সেই কিংই হলো এই সাম্রাজ্যের ডন। আর এইবার যারা যারা 10টা কন্টেনার নিয়ে গিয়েছিল তারা সবাই উধাও হয়ে গেছে। আর আমার মনে হয় যে ডনের লোকজনেরা ওদের সবাইকে খুঁজছে। এই কেসটাকে ক্র্যাক করার জন্য তোমরা যা যা জানো আমায় বলো, আমি তোমাদের সাহায্য করব। এই তোরা সবাই জানিস না আমি মাইসোর দূরদর্শনে কাজ করছি। ম্যাঙ্গালোর কোর্টের কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে। লাল চন্দনের ওপর আমরা ওই সময় একটা ডকুমেন্টারি বানিয়েছিলাম, ওটা থেকে কিছু হেল্প পাওয়া যেতে পারে। তোর কাছে কার কন্ট্যাক্ট আছে? মাইসোরে ফোন করে আমি আমার কলিগের নাম্বার নিতে পারি। হুম। গত রাতে যেমনটা বলেছিলাম, আমি অফিসে ফোন করে আমার কলিগের থেকে ওর নাম্বারটা নিয়ে নিয়েছি। তুমি ঠিকই সন্দেহ করেছিলে, ওরা সবাই এখনো ওই মাল খুঁজে বেড়াচ্ছে। তুমি চাইলে ওদের সাথে দেখা করতে পারো। ঠিক আছে, আমি এখন আসি। না হ্যাঁ, ঠিক আছে।